ভাবুন তো একবার, অফিসের পর ভিড়, মেট্রো, মানে প্রায় যুদ্ধ করে ওঠা। তার মধ্যে ফোনটা বাজল, বসের গলা, আজ রাতের মধ্যেই রিপোর্টটা চাই। কিন্তু আপনি হয়তো হ্যাঁ বলে দিলেন, কারণ আমরা তো ভালো থাকতে চাই, তাই না? হ্যাঁ, এটা তো প্রায়ই হয়। কিন্তু মাসখানেক পর যখন প্রমোশনটা হাতছাড়া হয়ে গেল, তখন মনে হলো শুধু ভালো হয়ে লাভটা কি হলো। ঠিক, আসলে ক্ষমতার খেলায়, মানে যেখানে পাওয়ার ডাইনামিক্স কাজ করে, সেখানে অতিরিক্ত ভালো মানুষই কিন্তু অনেক সময় দুর্বলতা হিসেবে দেখা হয়। সেটাই। সফল হতে গেলে, বিশেষ করে যখন কেউ অযথা চাপ দেয়, তখন বোধহয় একটু হলেও নিজের জায়গাটা ধরে রাখতে জানতে হয়। হয়তো সেটাকেই কেউ কেউ একটু খারাপ বলবে। একদম। আর সেজন্যই আজকের এই আলোচনা। আমরা ক্ষমতার 5টি গুরুত্বপূর্ণ নীতি নিয়ে একটু গভীরে যাব। কিভাবে সম্মান অর্জন করা যায় আর কিভাবে কৌশল ব্যবহার করে নিজের অবস্থানটা শক্ত করা যায়। দারুণ। এই নীতিগুলো তো মনে হয় শুধু অফিসে না, সব ক্ষেত্রেই কাজে লাগতে পারে। অবশ্যই, অফিসের আলোচনা থেকে শুরু করে একদম বাড়ির রান্নাঘর পর্যন্ত আমাদের এই পর্যালোচনার ভিত্তি হল ক্ষমতার 5টি নীতি, সম্মান ও শৈশব নিয়ে লেখা একটা আর্টিকেলের কিছু অংশ। আচ্ছা, তাহলে আমাদের লক্ষ্য হলো এই নীতিগুলো বোঝা আর রোজকার জীবনে কিভাবে এগুলো কাজে লাগানো যায় সেটা খুঁজে বের করা, তাই তো? ঠিক তাই, চেষ্টা করব সহজভাবে আলোচনা করতে। বেশ, তাহলে চলুন প্রথম নীতিটা দিয়ে শুরু করি। লেখাটা বলছে পছন্দের চেয়ে সম্মানকে আগে রাখতে। কিন্তু সবার কাছে প্রিয় না হতে পারলে কি কাজ করা মুশকিল হয়ে যায় না? সম্পর্ক খারাপ হওয়ার একটা ভয় তো থাকেই। প্রশ্নটা খুবই স্বাভাবিক, কিন্তু দেখুন, সূত্রটা বলছে দীর্ঘমেয়াদের সম্মানটাই আসল। সবাই আমাকে পছন্দ করবে এই আশাটা না রাখাই ভালো। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, আশা অফিসের নতুন কর্মী, খুব মিষ্টি ব্যবহার, সবার মন জুগিয়ে চলে। কিন্তু দেখা গেল ওর করা প্রেজেন্টেশনের ক্রেডিটটা প্রজেক্ট লিড নিয়ে নিল। প্রশংসা পেল লিড, আশা পেল শুধু একটু ভালো ব্যবহার, কিন্তু কাজের স্বীকৃতি বা প্রমোশন নয়। কারণ ও চেয়েছে সবার প্রিয় হতে, সম্মান আদায় করতে নয়। একদম। সম্মান আদায় করতে হলে একটু স্পষ্ট হওয়া দরকার। ধরুন, কেউ আপনার কথার মাঝে বাধা দিল, তখন শান্তভাবে বলতে হবে, 1 মিনিট, আমি কথাটা শেষ করি। বা ধরুন, আপনার কৃতিত্ব অন্য কেউ নিতে চাইছে, তখন উত্তেজিত না হয়ে শান্তভাবে ফ্যাক্টস দিন। যেমন, আমি সোমবার ড্রাফটটা ইমেল করেছিলাম, আপনি কি চেক করেছিলেন? আচ্ছা, আর যদি অতিরিক্ত কাজের চাপ আসে? তখনও সরাসরি না না বলে একটা বিকল্প প্রস্তাব দিন। যেমন, এটা কাল দুপুর 12টার মধ্যে দিতে পারি, যদি অমুক কাজটা একটু পরে শুরু করি। এটা আপনার নিয়ন্ত্রণ দেখায়। তার মানে নিজের সীমানাটা বুঝিয়ে দেওয়া। ওই লেখাটাতে একটা বেশ জোরদার কথা ছিল না, আমি এটা করি না, এই ধরনের কিছু? হ্যাঁ, ছিল। শান্ত কিন্তু খুব দৃঢ় স্বরে বলা এই 4টে শব্দ, আমি এটা করি না, এটা খুব শক্তিশালী হতে পারে। যখন কেউ পেশাগত গণ্ডি পেরোবার চেষ্টা করে বা কোনো অন্যায় সুবিধা চায়, তখন এটা ব্যবহার করা যায়। এটা আত্মসম্মান রক্ষা করে, আবার অন্যের কাছে আপনার অবস্থানটাও স্পষ্ট করে দেয়। আচ্ছা, সম্মান তো না হয় আদায় করা গেল, কিন্তু পরিস্থিতি যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে, এখানে কি দ্বিতীয় নীতিটা আসছে? ঠিক ধরেছেন। দ্বিতীয় নীতি, হয় পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখুন, নয়তো আপনি অন্যের নিয়ন্ত্রণে চলে যাবেন। এটা কিন্তু বেশ কঠিন শোনায়। পরিস্থিতিকে নিজের মতো করে ব্যাখ্যা করা, বা যাকে বলে ফ্রেম করা, যখন অন্যরা হয়তো অন্যরকম ভাবছে। কঠিন তো বটেই, কিন্তু খুব জরুরি। কে পরিস্থিতিটাকে কিভাবে দেখছে বা দেখাচ্ছে, তার ওপর কিন্তু ফলাফল নির্ভর করে। ধরুন, ইউনিভার্সিটির গ্রুপ প্রজেক্ট। একজন এসে বলল, আরে প্যানেল শুধু ডেমোটা দেখবে, ব্যাস। আর সবাই সেটাই বিশ্বাস করে ফেলল। হ্যাঁ, আর হয়তো মূল রিপোর্টের ওপর অতটা জোর দিল না। সে কিন্তু আলোচনার ফ্রেমটা সেট করে দিল। বুঝেছি। চাকরির ইন্টারভিউর ক্ষেত্রেও এটা হতে পারে। অবশ্যই। যেমন, ইন্টারভিউতে নিজেকে শুধু প্রার্থী হিসেবে না দেখে একজন সমস্যা সমাধানকারী হিসেবে পেশ করা। জিজ্ঞেস করা, এই পদে প্রথম 90 দিনের সাফল্য বলতে আপনারা ঠিক কি বোঝেন? এটা আপনাকে চালকের আসনে নিয়ে আসে। বেতন আলোচনার সময় সেখানেও শুধু নিজের প্রত্যাশা না বলে বাজারের চলতি হার আর আপনার নিজের কাজের ফলাফল উল্লেখ করা, এটাও নিজের নিয়ন্ত্রণে আলোচনাটাকে ফ্রেম করা। এমনকি পারিবারিক ক্ষেত্রেও এটা কাজে লাগতে পারে বলছেন? হ্যাঁ, ধরুন বিয়ের জন্য চাপ আসছে,
তখন সরাসরি বিরোধ না করে আলোচনাটাকে ঘুরিয়ে নিজের পায়ে দাঁড়ানো মানে দক্ষতা অর্জন বা আর্থিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। এটাও একরকম ফ্রেমিং, নিজের প্রয়োজনটাকে গুরুত্ব দেওয়া। নিয়ন্ত্রণের জন্য আর কি করা যেতে পারে মিটিংয়ের শুরুতে যেমন? হ্যাঁ ঠিক, মিটিংয়ের শুরুতে আলোচনার লক্ষ্যটা স্পষ্ট করে দেওয়া। যেমন এই কলের শেষে আমরা এক্স বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাবো, অথবা স্মার্ট প্রশ্ন করা, যেমন কোন বিষয়গুলো নিয়ে দর কষাকষি করা যাবে না। এগুলো আপনাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তার মানে নিয়ন্ত্রণ রাখতে হলে শুধু কাজটা জানলেই হবে না, পরিস্থিতিটাকে সাজাতেও জানতে হবে। একদম। আর পরিস্থিতি নিজের হাতে রাখার জন্য একটা খুব বড় অস্ত্র হলো আপনার হাতে বিকল্প থাকা। এটাই আমাদের তৃতীয় নীতি, প্রয়োজনের আগেই সুবিধা বা লিভারেজ তৈরি করুন। লিভারেজ মানে সুযোগ বা সুবিধা? হ্যাঁ, ক্ষমতা মানেই হলো আপনার কাছে বিকল্প আছে, না বলার স্বাধীনতা আছে। যার হাতে বিকল্প যত বেশি, ক্ষমতাও ততটাই তার দিকে ঝুঁকে থাকে। ফ্রিল্যান্স ডিজাইনার অর্জুনের উদাহরণটা মনে পড়ছে। শুরুতে হয়তো কম টাকায় কাজ করত। হ্যাঁ, কিন্তু সে যখন ধীরে ধীরে নিজের কাজের ভালো প্রমাণ মানে কেস স্টাডি তৈরি করল, নেটওয়ার্কিং বাড়ালো, তখন তার কাছে আরও ভালো কাজের অফার আসতে শুরু করলো। তখন সে কম টাকার কাজটা ছেড়ে দেওয়ার বা দর কষাকষি করার সাহস পেল। ঠিক তাই, এটাই লিভারেজ। এটা নানাভাবে তৈরি করা যায়। যেমন ধরুন, অন্তত 6 মাসের খরচের মতো একটা জরুরি তহবিল রাখা, যাতে হুট করে চাকরি চলে গেলেও বা কোনো কাজ ছাড়তে হলেও সমস্যা না হয়। একদম। এছাড়া একাধিক দক্ষতা অর্জন করা, যাতে একটা পদ বন্ধ হলে অন্যটা খোলা থাকে। ভালো সম্পর্ক তৈরি করা মানে নেটওয়ার্কিং যাকে বলে, সোশ্যাল ক্যাপিটাল। আর অবশ্যই নিজের কাজের ফলাফলের প্রমাণ গুছিয়ে রাখা। ওই যে উইন ফাইলের কথা বললেন, সাফল্যের খতিয়ান। হ্যাঁ, প্রতি সপ্তাহে নিজের ছোট বড় সাফল্যগুলো এক জায়গায় লিখে রাখার অভ্যাস করা। এটা শুধু দর কষাকষির সময়ই কাজে দেয় না, নিজের আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে। এই আইডিয়াটা দারুণ। নিজের অর্জনগুলো চোখের সামনে থাকলে সত্যি জোর পাওয়া যায়। আচ্ছা, এর পরের নীতিটা কি? চতুর্থ নীতি, কৌশলগত নীরবতা আর নিজের গুরুত্ব বোঝানো। মানে কম কথা বলুন, কিন্তু যখন বলবেন আপনার কথার যেন ওজন থাকে। সবসময় বকবক না করে চুপ থাকাও শক্তিশালী হতে পারে। অবশ্যই, নীরবতা খুব শক্তিশালী হতে পারে। ধরুন, বেতন নিয়ে আলোচনার সময় আপনি আপনার প্রত্যাশা জানালেন, তারপর চুপ থাকুন। উত্তর দেওয়ার বা যুক্তি খণ্ডন করার চাপটা অন্য পক্ষের ওপর ছেড়ে দিন। ইন্টারেস্টিং। বা ধরুন, পারিবারিক আড্ডায় কোনো অপ্রিয় আলোচনা শুরু হচ্ছে, যেটা বিতর্কের দিকে যাচ্ছে। সেখানেও ইচ্ছে করে চুপ থাকা বা বিষয় এড়িয়ে যাওয়াটা একটা কৌশল হতে পারে। সবসময় সব কথায় মতামত দিতেই হবে এমন নয়। আবার সবসময় সবার জন্য উপলব্ধ না থাকাও কিন্তু নিজের গুরুত্ব বাড়াতে সাহায্য করে। এর জন্য কোনো টিপস আছে? হ্যাঁ, যেমন কথার গতি একটু কমানো, মানে প্রায় 10%। তাড়াহুড়ো করে নয়, বরং ভেবে চিনতে বলা। আত্মবিশ্বাসের সাথে বাক্য শেষ করা, যাতে মনে না হয় আপনি নিজেই নিশ্চিত নন। আর কঠিন প্রশ্নের উত্তরে হুট করে জবাব না দিয়ে এক মুহূর্ত থামা। প্রয়োজনে বলুন, আমাকে এটা নিয়ে 1 সেকেন্ড ভাবতে দিন। এটা দুর্বলতা নয়, বরং চিন্তাশীলতার পরিচয়। আর যদি কেউ গসিপ করার চেষ্টা করে? সরাসরি বলুন, আমি সাধারণত পেশাদার আলোচনা করতেই পছন্দ করি। ওনার সঙ্গে যদি আমার কিছু বলার থাকে আমি সরাসরি বলবো। তারপর প্রসঙ্গ পাল্টে দিন বা চুপ থাকুন। বেশ, নীরবতার শক্তি। এবার শেষ নীতিটা, এটা নিশ্চয়ই দীর্ঘমেয়াদী কিছু নিয়ে। একদম ঠিক। পঞ্চম নীতি হল দীর্ঘমেয়াদী খেলা খেলুন। আপনার সুনামকেই বর্ম বানান। মানে তাৎক্ষণিক ছোট ছোট জয়ে বা লাভের দিকে না তাকিয়ে দীর্ঘমেয়াদে আপনার ধারাবাহিকতা আর ভালো নাম মানে রেপুটেশন, সেটাই আসল শক্তি। এটা তো তৈরি হতে সময় লাগে। অবশ্যই, এটা রাতারাতি হয় না, কিন্তু একবার তৈরি হলে এটা আপনার সবচেয়ে বড় সম্পদ। যেমন ধরুন, হোম কিচেন চালানো মীরার উদাহরণটা। হ্যাঁ, উনি সময় মতো ডেলিভারি আর সঠিক পরিমাণে খাবার দেওয়ার জন্য পরিচিত। ঠিক। এবার ধরুন, একজন ক্রেতা কোনো কারণে অখুশি হয়ে অভিযোগ করলেন। মীরা শুধু তার টাকা ফেরতও দিলেন না, পরের বার মেনুটা কিভাবে আরও ভালো করা যায় সেই প্রস্তাবও দিলেন। এতে হয়তো তাৎক্ষণিক একটু ক্ষতি হলো, কিন্তু দীর্ঘমেয়াদে তার সুনাম আরও বাড়ল। ক্রেতারা বুঝলেন যে তিনি নির্ভরযোগ্য এবং তার কাছে গ্রাহকের গুরুত্ব আছে। এটাই দীর্ঘমেয়াদী ব্যবসার ভিত্তি।
তার মানে সুনাম রক্ষা করতে হলে ছোটখাটো লাভের জন্য অনৈতিক হওয়া চলবে না, যেমন সহকর্মীর নামে লাগানো পড়ানো বা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া। একদমই না। এগুলো হয়তো আপনাকে শর্তমেয়াদী সুবিধা দেবে, কিন্তু লম্বা রেসে আপনাকে পিছিয়ে দেবে। আর ভুল হলে সেটা স্বীকার করার সৎসাহস রাখাও খুব জরুরি। মানে আমার ভুল হয়েছে, আমি এটা থেকে এই শিক্ষাটা পেয়েছি এবং নিজেকে শুধরে নিয়েছি, এইভাবে বলা। হ্যাঁ, এটা আপনার সততা আর শেখার মানসিকতা প্রমাণ করে। আর নিজের মূল্যবোধের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ বা পরিস্থিতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু আপনার সুনাম রক্ষা করে। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই, হ্যাঁ প্রথমত পছন্দের চেয়ে সম্মানকে গুরুত্ব দেওয়া, হ্যাঁ দ্বিতীয়ত পরিস্থিতির হ্রাস নিজের হাতে রাখা, মানে আলোচনাটাকে ফ্রেম করা, তৃতীয়ত দর কষাকষির জন্য আগে থেকেই লিভারেজ বা সুবিধা তৈরি করে রাখা, চতুর্থ কৌশল হিসেবে নীরবতা ব্যবহার করা এবং কম কিন্তু ওজনদার কথা বলা, আর পঞ্চমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দীর্ঘমেয়াদী খেলা, অর্থাৎ নিজের সুনামকে রক্ষা করা এবং সেটাকেই নিজের শক্তি বানানো। একদম ঠিক, এই 5টি নীতি। আর এই নীতিগুলো যে শুধু বড় বড় কর্পোরেট মিটিং বা বেতন বাড়ানোর আলোচনার জন্য নয়, সেটা বেশ পরিষ্কার হলো। একেবারে মেট্রোর ভিড়ে নিজের জন্য একটু জায়গা ধরে রাখা, বা ধরুন চায়ের দোকানে ঠিক দামে জিনিসটা কেনা, অথবা বন্ধুদের স্টাডি গ্রুপে আলোচনার মোড়টা নিজের দিকে ঘোরানো, এমনকি পারিবারিক আড্ডাতেও নিজের যুক্তিটা প্রতিষ্ঠা করা, সবেতেই কিন্তু এই নীতিগুলোর একটা ছায়া খুঁজে পাওয়া যায়। শুরুতে যে আশার কথা বলছিলেন, সেও তাহলে এই নীতিগুলো কাজে লাগিয়ে ধীরে ধীরে অফিসে নিজের সম্মান আর স্বীকৃতি আদায় করতে পারে। অবশ্যই পারে। প্রয়োজন শুধু সচেতনতা আর একটু অভ্যাসের। ভালো মানুষ হওয়া মানে দুর্বল হওয়া নয়, নিজের সীমা রক্ষা করা আর সম্মান আদায় করাটা খুব জরুরি। সত্যি ভাবনার বিষয়। আলোচনাটা প্রায় শেষের দিকে। একটা শেষ প্রশ্ন বা ভাবনা মনে আসছে, যেটা হয়তো শ্রোতাদের জন্য। জীবনের ঠিক কোন ছোট ছোট দিকগুলোতে আমরা যদি একটু কম নমনীয় হই বা যাকে লোকে বলে একটু খারাপ হই, তাহলে হয়তো নিজেদের জীবনে আরও বেশি নিয়ন্ত্রণ আর সম্মান অর্জন করতে পারি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীতে দাঁড়িয়ে এটা কতটা জরুরি? একদম। নিজের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী হওয়া আর সেটার জন্য কৌশল ব্যবহার করাটা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমানের কাজ। এটা নিয়ে ভাবা যেতে পারে। Thank you so much for watching this video. Don't forget to subscribe to our channel for more videos like